সরকারের ছুটি এবং যারাই স্কুল কলেজ ইউনিভার্সিটিতে ক্লাস করে কিংবা এনসিপি রাজনীতির সমর্থন করে যারা নেতা তাদের পরিবারের সবার ছুটি, সেরকম একটি দিনে জনসমাগম দেখানোর যে আয়োজন ঢাকা মহানগর এনসিপি, সেই আয়োজনে মারাত্মকভাবে জনঘাটতি সবার নজরে এসেছে। নজরে আসার প্রেক্ষিতেই আলোচনা হচ্ছে যে এনসিপির এই হাল কেন। নিশ্চয়ই আপনার ছবিটি দেখতে পাচ্ছেন, এই দলটির নেতা তরুণ রাজনৈতিক ব্যক্তিত্ব, আমার প্রিয় মানুষ নাহিদ ইসলাম যখন বক্তৃতা দিচ্ছে তখন মঞ্চের সামনে 50 থেকে 60 জন নেই, অথচ তাদের দলীয় ফেসবুক পেজে যখন এ সংক্রান্ত ছবি দেখানো গেল, আমি দেখেছি লাইকের সংখ্যা অন্তত 6000। আর এনসিপির এই যে হালখাতা উপলক্ষে অর্থাৎ নতুন বর্ষ বরণ উপলক্ষে একটি ভিডিও বানানো হয়েছে, সেই ভিডিওর লাইকের কমেন্ট সংখ্যাও কয়েক হাজার। ফেসবুকের উপস্থিতি বনাম মাঠ পর্যায়ের 50-60 জনের উপস্থিতি, এটি একটি চরম রাজনৈতিক বাস্তবতা। সেই বাস্তবতায় মুখে দাঁড়িয়ে এনসিপির রাজনীতি 2 মাসের মাথায় এসে আমরা দলটির গ্রোথ ডিক্লাইন দেখছি কেন, সেটি নিয়ে আলোচনা করার দাবি রাখে। কেননা এনসিপির রাজনীতি দাঁড়ানোর উপরে অনেক কিছুই নির্ভর করছে এবং এনসিপির বর্তমানে রাজনীতিটা কি, ভুল পথে না ঠিক পথে আছে, সেটিও তাদের অবলোকন করা কিংবা রিঅ্যাসেস করার সময় এসেছে বলে আমি মনে করি। প্রায় 2-2.5 মাস আগে এনসিপি বেশ ঘটা করেই বাংলাদেশের রাজনীতিতে নতুন একটি রাজনৈতিক দল হিসেবে যাত্রা শুরু করে এবং পরিবর্তনের স্বপ্ন দেখায় মানুষকে। সেই দিন বেশ কিছু মানুষের সমাগমও হয়েছিল। এরপর থেকে চলে আসলো মূলত রোজা। সেই রোজাতে আমরা এনসিপির কারি কারি টাকা খরচ করে ইফতার মাহফিল দেখেছি, সোনারগাঁ হোটেলে দেখেছি, দুঃখিত ইন্টারকন্টিনেন্টাল হোটেলে দেখেছি, আরো অনেক জায়গায় দেখেছি। সেখানে রাজনৈতিক ব্যক্তিবর্গের মিলন মেলা এবং সাধারণ মানুষের উপস্থিতিও বেশ কিছু আমরা দেখেছি। কিন্তু আদতে এনসিপি রাজনৈতিক দল হিসেবে বাংলাদেশের যে রাজনীতির প্রচলিত ব্যবস্থা, সেই প্রচলিত ব্যবস্থায় যুক্তরাষ্ট্রে যেমন ডেমোক্রেট রিপাবলিকান, ইউকেতে যেমন কনজারভেটিভ টরি, পৃথিবীর সমস্ত দেশে দুটি পক্ষের রাজনীতি আমরা দেখি। বাংলাদেশে এ যাবৎকাল রাজনীতি দেখেছি আমরা আওয়ামী লীগ এবং বিএনপির। আওয়ামী লীগ যেহেতু তার দলবল নিয়ে পালিয়ে গিয়েছে, তার কর্মী সমর্থকরা পালিয়ে যায়নি, এটা ঠিক। কিন্তু বাংলাদেশে আওয়ামী লীগের শেখ হাসিনার নেতৃত্বে এবং তার শেখ পরিবারের নেতৃত্বে রাজনীতির কোনো ভবিষ্যৎ আপাতত আমি দেখি না। বারবার বলছি, অনেকবার বলছি। সেই জায়গায় বিএনপি বহাল তবিয়াতে হয়তো আছে, বরঞ্চ শক্তি অনেকখানি বৃদ্ধি পেয়েছে, যদিও মাঠ পর্যায়ে তাদের নীতি এবং কথাবার্তা নিয়ে সমালোচনা অব্যাহত আছে। কিন্তু সরকার গঠনের জন্য একমাত্র লেজিটিমেট অর্থাৎ যৌক্তিক এবং ন্যায়সঙ্গত রাজনৈতিক দল হিসেবে তাদের যে কলেরব এবং তাদের শক্তি সামর্থ্য সবকিছুই আছে। সেই জায়গায় আরো একটি দল বাংলাদেশের গণতন্ত্রের জন্য দরকার, সেই দরকারটা এনসিপি মেটাতে পারছে কিনা, তাদের গত 1.5-2 মাসের কিংবা 2.5-3 মাসের রাজনীতিতে এই সম্ভাবনা আপনাদের মনে উকি দিয়েছে কিনা, সেটিও প্রশ্ন করা আপনাদের নিজেদের যেমন দায়িত্ব, তাদেরও দায়িত্ব। এই কারণে দায়িত্ব যে আমরা এনসিপির রাজনীতির যে রাজনীতি, সেই রাজনীতিতে মোটা দাগে তারা 4টা বিষয়কে ফোকাস করে আগাচ্ছে সামনে বলেই আমার প্রতীয়মান হয় তাদের কর্মকাণ্ডে। একটা হলো, তারা বলছে গণপরিষদ নির্বাচন, যে গণপরিষদ নির্বাচনের জন্য তারা মুখ ফুটে কথাও বলছে না, তাদের কার্যক্রমও নেই। গণপরিষদ নির্বাচন, তার কারণ হলো তারা বলছে যে নতুন সংবিধান, যে নতুন সংবিধানের দাবি কোথাও নেই। মানুষের ফেসবুকে নানান কর্মকাণ্ডে নতুন সংবিধান করছে, কিন্তু নতুন সংবিধানের জন্য তো এই সরকারও তো কোনো উদ্যোগ নেয়নি। এই সরকার উদ্যোগ নিয়েছে সংবিধান সংস্কার কমিশন, নট সংবিধান প্রণয়ন কমিশন। সংবিধান সংস্কার কিভাবে হবে, কোন ধারা যুক্ত হবে, কতখানি যুক্ত হবে, সেটাই সংস্কার কমিশনের প্রথম এবং প্রধান কাজ। নতুন সংবিধান এই সরকার লিখছে না। কিন্তু এনসিপি তাদের রাজনীতির 4টা যে মৌলনীতি, সেই মৌলনীতিতে প্রথমেই রেখেছে সেকেন্ড রিপাবলিককে আমরা সো কল্ড সেকেন্ড রিপাবলিক বলছি। এই কারণে বলছি যে তারা বলছে এটি দ্বিতীয় বাংলাদেশ, নতুন বাংলাদেশ। নতুন বাংলাদেশ বলতে কি বোঝানো হয়েছে, নতুন বাংলাদেশ বলতে কি ধরনের বাংলাদেশ, সেই বাংলাদেশের
গতি প্রকৃতি কেমন হবে, রাজনীতি কেমন হবে, নতুন বাংলাদেশ শুধু নামেই নতুন বাংলাদেশ, না পুরাতন বোতলে নতুন মদ ঢালার মতো একটা অবস্থা হবে, যেটা আমি উদাহরণ দিচ্ছি কেন পুরাতন বোতলে নতুন মদ ঢালা। তার আগে আমি শেষ করি এই বিষয়টা, যে এই যে রিপাবলিক, সেকেন্ড রিপাবলিকের বাংলাদেশের খেটে খাওয়া কৃষক মজুক শ্রেণীর অধিকাংশ মানুষ বোঝে না সেকেন্ড রিপাবলিক কি, এমনকি ঢাকা শহরের মানুষও বোঝে না। শিক্ষিত মানুষও তাদের একটা বড় অংশ, নট বড় অংশ, সিংহভাগ মানুষ তারা সেকেন্ড রিপাবলিকের বিরোধিতা করে। কেননা আপনি বর্তমান রিপাবলিকের যে ধারণা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ, সেই গণপ্রজাতন্ত্রী বাংলাদেশকে আপনি পরিবর্তন করতে হলে এর নাম পরিবর্তন করতে হবে, এর পতাকা পরিবর্তন করতে হবে, জাতীয় সঙ্গীত পরিবর্তন করতে হবে, এর যে মৌল নীতি সবই পরিবর্তন করতে হবে, এবং রাষ্ট্র যেভাবে চলে সেই চলার সমস্ত সবকিছু পরিবর্তন হচ্ছে সেকেন্ড রিপাবলিক। আমরা একটা মৌলিক বিষয়ে সিদ্ধান্ত নিতে গেলে আমাদের 10 জনে 10 রকম মত দেয়। জাতীয় সঙ্গীত পরিবর্তন হবে কিনা সেটি নিয়েই বাংলাদেশের মানুষ কখনো একমতে পৌঁছাতে পারেনি। সেখানে সেকেন্ড রিপাবলিক নামক ধারণা প্রতিষ্ঠিত করার যে উদ্যোগ কিংবা যে রাজনীতি, সেটি সুদূর প্রসারী রাজনীতি হতে পারে। আপাতত এই রাজনীতির কোনো মার্কেট আছে কিনা। এরপরে হচ্ছে নতুন সংবিধান। বললাম যে নতুন সংবিধানের জন্য বর্তমান সরকারও কোনো উদ্যোগ নিচ্ছে না, নিচ্ছে সংবিধান সংস্কার কমিশন। এর বাইরে তারা বলছে গণপরিষদ নির্বাচন, যে গণপরিষদ নির্বাচনের জন্য কোন রকম প্রস্তুতি তাদের নেই। চতুর্থ, পরিবারতন্ত্রের অবসান। এখানেই বোঝা যায় যে এনসিপির রাজনীতিটা পরিবারতন্ত্রের অবসান ঘটানোর জন্য তারা স্লোগান তুলছে। নিঃসন্দেহে এটি বিএনপিকে ফোকাস করে, কারণ বিএনপি একটি পরিবার ভিত্তিক রাজনৈতিক দল, অর্থাৎ এই রাজনীতির নেতৃত্বে যারা আছেন তারা জিয়া পরিবারের সদস্য। এনসিপির তরুণ রাজনীতিবিদরা কেউ কেউ বলছেন যে এক পরিবারের কাছে বাংলাদেশের রাজনীতি জিম্মি হতে পারে না। খুবই ভালো কথা, বাংলাদেশের মানুষ পরিবারতন্ত্রের রাজনীতির অবসান চাইতেই পারে, আমরাও চাইতেই পারি, আমরা চাই, কিন্তু সেটি হতে হবে যে আমি দুদিনের রাজনীতিতে এসেই বললাম আর পরিবারতন্ত্রের রাজনীতি পরিবর্তন হয়ে যাবে, এমনটা না। আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতে কংগ্রেসের পরিবারতান্ত্রিক রাজনীতি চলছে কয়েক যুগ ধরে। কংগ্রেস যদিও এই নির্বাচনেও ক্ষমতা গঠনের মতো সংখ্যাগরিষ্ঠতা পায়নি, কিন্তু আমরা তো জানি আজকে হোক কালকে হোক কংগ্রেস ক্ষমতায় আসবে। সেখানে কংগ্রেসের বিপরীতে পরিবারতন্ত্রের বাইরে রাজনীতি করছে বিজেপি অত্যন্ত সুসংহত অবস্থানে। বাংলাদেশে বিজেপির মতো রাজনৈতিক দর্শন নিয়ে জামাতে ইসলামী ডানপন্থী রাজনীতি করছে। তারা যদি কোনোদিন সামনে আসে হয়তো এই পরিবারতন্ত্রকে চ্যালেঞ্জ করতে পারবে। ভারতে যেভাবে কংগ্রেসকে চ্যালেঞ্জ করছে বিজেপি, বাংলাদেশে বিএনপিকে চ্যালেঞ্জ করতে পারবে হয়তো জামাতে ইসলামী। আর সুযোগ ছিল কাদের? সুযোগ ছিল এনসিপির। এনসিপি সেই স্লোগানটা নিয়েছে, কিন্তু আদৌ তাদের ভবিষ্যৎ কি? তারা কি এই পরিবারতন্ত্রের রাজনীতি চ্যালেঞ্জ করার জন্য একপাক্ষিক যে বিএনপি বিরোধিতার রাজনীতি করছে সেটি কি তাদের রাজনীতি? সেটি কি তাদের রাজনীতির ভবিষ্যৎ? প্রশ্ন করার যথেষ্ট সুযোগ আছে। এনসিপির 29 নেতা সক্রিয়ভাবে মাঠে ময়দানে গিয়েছেন ঈদের রাজনীতি করার জন্য, এমন একটি সংবাদ ছেপেছিল মানব জমিন। আমি লিখেছিলাম আমি দেখতে চাই যে 39 সংসদীয় আসনে নয়, 300 সংসদীয় আসনেই 300 জন এনসিপির তরুণ নেতৃত্ব যাচ্ছেন গণসংযোগ করতে, এমন দিন দেখতে চাই। এই রাজনৈতিক দল 300 আসনে 300 জন নেতা ঈদ পালন করতে যাওয়ার মতো সামর্থ্য দেখাতে পারে না। তারা নিশ্চয়ই নির্বাচন চেয়ে পায়কুড়াল মোড়ের মতো অবস্থা তৈরি করবে না। সেটাই তারা করছে। কি করছে? তারা নির্বাচনের বিরোধিতা করছে। যে নির্বাচন দেয়নি বলেই শেখ হাসিনা ফ্যাসিস্ট হয়ে উঠেছিল। নির্বাচন দিলে বিএনপি জিতে যাবে এই ভয়ে নির্বাচনকে প্রলম্বিত করা, নির্বাচনকে রাতের ভোট দিনে করা, দিনের ভোট রাতে করা, অরিজিনাল ভোট না করে ডামি ইলেকশন করা, এই সমস্ত ধানাই পানাই করে নির্বাচন ব্যবস্থাকে নষ্ট করা, গণতান্ত্রিক ব্যবস্থাকে নষ্ট করার যে রাজনীতি, সেই রাজনীতির প্রেক্ষাপটে একটা দল বাংলাদেশ ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। এখন যাদের আন্দোলনের দ্বারা এটি পালিয়ে যেতে বাধ্য হয়েছে তাদের কারো কারোর মধ্যে, আমি বলছি যাদের আন্দোলন মানে আন্দোলন করেছে বিএনপি, জামাত, ছাত্ররা, বাম, রাম সবাই, তাদের কারো কারোর মধ্যে এখন খাস জেগেছে নির্বাচন ছাড়াই একটি অনির্বাচিত সরকার দীর্ঘমেয়াদী ক্ষমতায় চালাক। কেননা ক্ষমতা চালালে
তারাই এখন যে সরকার আছে, তারাই প্রশাসন নিয়ন্ত্রণ করছে, তাদের আঙ্গুলিতেই সবকিছু নির্দেশিত হচ্ছে, চলছে। এই যে অসীম ক্ষমতা, লুটপাটের ক্ষমতা, দুর্নীতির ক্ষমতা, এই সমস্ত কিছু নষ্ট হয়ে যাবে। সেজন্য তারা নির্বাচন ছাড়াই অনেকদিন যাবৎ এই যে ইউনূস সরকারকে রাখার মতো যে রাজনীতি তারা সেটা করছে। এই রাজনীতির আদৌ ভবিষ্যৎ আছে কিনা? আগেই বলেছি, এনসিপির ফেসবুক পেজে লাইক পড়ে ৬,০০০, মাঠে দর্শক হয় ৬০ জন। আমাদের কারো কারো বক্তব্য ভিউ হয় মিলিয়নস। আমরা যখন মাঠে কোনো কর্মসূচির ডাক দিই তখন 10 জনও খুঁজে পাওয়া যায় না। সোশ্যাল মিডিয়ার ন্যারেটিভ আর বাস্তবতার রাজনীতি দুটি সম্পূর্ণ ভিন্ন বিষয়। এনসিপির জনসভায় ৬০ জন লোক কেন হলো না, এটি নিয়ে নানা রকম ব্যাখ্যা থাকতে পারে। অনেকেই বলবেন যে জামায়াত ইসলামী এবং ইসলামী ছাত্র শিবির তাদের রাজনীতির যে একেবারে সমর্থক, তারা সবসময় লোকজন সরবরাহ দিয়ে গিয়েছে, এখন তারা নিজেদেরকে টান দিয়েছে, এই জন্য হয়তো লোকজন হয়নি। অনেকেই বলবেন যে জামায়াত ইসলামী এবং ইসলামী ছাত্র শিবির এবং ইসলামী মনোভাব সম্পন্ন মানুষ যেহেতু পয়লা বৈশাখের অনুষ্ঠানকে নিজেদের অনুষ্ঠান মনে করে না, সে কারণে তারা যায়নি, বিধায় এনসিপির সমাবেশের লোকজন হয়নি। তো এনসিপির রাজনীতি কি তাহলে জামায়াত ইসলাম এবং অন্যান্যদের সমাবেশের লোকজন সাপ্লাই দেওয়ার উপরেই নির্ভর করবে তাদের সফলতা? সেটা যদি হয় তাহলে জামায়াত ইসলাম কি তার নিজের রাজনীতি করবে না? অন্যান্য ইসলামী দল কি তাদের নিজের রাজনীতি করবে না? ভোটে যখন ব্যালট বাক্স হবে, নির্বাচনী প্রতীক যখন দাঁড়িপাল্লা, ধানের শীষ এবং এনসিপির কি দাঁড়িপাল্লা প্রতীক হয় আমি জানি না, তারা এখনো নিবন্ধনের যোগ্য হয়ে ওঠেনি। জামায়াত ইসলামের নিবন্ধন এখনো ফেরতও আসেনি। কিন্তু ভোটের ব্যালট পেপারে যদি এইসব প্রতীক থাকে, একজন শিবির কর্মী, জামায়াত কর্মী যে এখন নিজের ইজ্জত বাঁচানোর জন্য জামায়াতের সমাবেশে যাচ্ছে না, এনসিপির জনসভায় আসছে, ভোটের সময় কি ভোটটা সে এনসিপি কে দিবে না জামায়াত ইসলামীকে দিবে? এইগুলোর হিসাব নিকাশ নানান আছে। আলোচনাটা আমি শেষ করব যে এই রকম পরিস্থিতিতে দলটির ভবিষ্যৎ কি। দেখুন, এনসিপি রাজনীতি করছে মূলত এখনকার তাদের রাজনীতিটা হলো নির্বাচন ঠেকাও, সংস্কারের নামে নির্বাচন ঠেকাও। সেই সংস্কারটা কি সেটি তারা আবার পরিষ্কার করে বলছে না। যেই দাবি দেওয়া তাদের আমরা দেখছি, সেখানে তারা বলছে নতুন সংবিধান হতে হবে, এটা তাদের সংস্কার। যে সংবিধান সংস্কারের কাজ এই সরকার করছে না, এই সরকার করছে সংবিধান সংস্কার কমিশন, নতুন সংবিধানের কাজ করছে না। তাদের দাবি দেওয়া হচ্ছে সেকেন্ড রিপাবলিক, যে সেকেন্ড রিপাবলিকের ধারণা তারা আজ পর্যন্ত মানুষের মনে খাওয়াতে পারেনি। তাদের সংস্কারের মূল প্রচারণা হচ্ছে নতুন সংবিধান, আগেই বলেছি। তাদের সংস্কারের মূল প্রচারণা হচ্ছে গণপরিষদ নির্বাচন, অথচ তাদের নেতৃবৃন্দ মাঠে পোস্টার ছাপাচ্ছে সংসদীয় আসনের ভোটারদেরকে আকৃষ্ট করার জন্য। আমি উমামা ফাতেমার একটি পোস্টার দেখছিলাম, দুঃখিত, তাবাসসুমের একটি পোস্টার দেখছিলাম, কুষ্টিয়ার কোথাও তিনি ছাপিয়েছেন। সংসদীয় আসনের জনগণ, গণপরিষদ আসনের জনগণের জন্য তারা প্রচারণা চালাচ্ছে না। আর হলো পরিবার রাজনীতির, পরিবারতন্ত্রের বাইরের যে রাজনীতি, সেটা করতে যেয়ে তারা বাদবাকি সবকিছু ঠেলে তারা বিএনপির রাজনীতির বিরোধিতা করছে। বা বিএনপি খারাপ, বিএনপি নির্বাচন চায়, আমরা নির্বাচন চাই না, বিএনপি চাঁদাবাজের দল, আমরা চাঁদাবাজের দল না, এই ধরনের একটি ন্যারেটিভ প্রতিষ্ঠার চেষ্টা করছে। এই ন্যারেটিভ দিয়ে তাদের রাজনীতি আলাদাভাবে দাঁড়াবে কিনা সেটি যেমন সংশয়, না দাঁড়ালে কি ভবিষ্যৎ হতে পারে সেই সংশয়টা আরো মারাত্মক। এনসিপি রাজনীতি যদি না দাঁড়ায়, আমি বারবার বলেছি, বাংলাদেশে আওয়ামী লীগের রাজনীতি ফিরে আসতে পারে, যেটি খুব ভয়ঙ্কর হবে বাংলাদেশের ভবিষ্যতের জন্য। কেননা মানুষ স্বভাবতই দুদিন পর পর অনেক কিছুই ভুলে যায়। বাংলাদেশের মানুষ সাফল্য দেখলে, সাময়িক সাফল্য দেখলে খুব আবেগতাড়িত হয়, নানান রকম গল্প ফাঁদে, নানান রকম হাইপ ক্রিয়েট হয়। বাংলাদেশে আওয়ামী লীগের রাজনীতি, তাদের যে হত্যাযজ্ঞ, ফ্যাসিবাদ, মাফিয়াতন্ত্র কায়েম, এই সব কিছুকে যদি আপনি নেগেটিভিটি হিসেবে দেখেন, তারপরেও তাদের যে গত 40-50 বছর ধরে তিলে তিলে গড়া কর্মী সমর্থক সংগঠন, তাদের মতবাদ, এইগুলো যে আছে সেগুলো এখন নাই হয়ে গেলেও এগুলো তো ফিরে আসবে বাংলাদেশের রাজনীতিতে, যদি না আমরা মানুষের কাছে রাজনীতির বিকল্পটা পৌঁছে না দিতে পারি। সেই রাজনীতির বিকল্প যাদের হওয়ার কথা ছিল, তারা
যদি 60-70 জন নিয়ে জনসভা করেন তাদের কেন্দ্রীয় নেতা, তাহলে এটি ভুল বার্তা পৌঁছায়। সেই ভুল বার্তা থেকে উত্তরণের জন্য তাদের করণীয় ঠিক করা প্রয়োজন, যে রাজনীতিতে তারা কিভাবে করবেন, কোন রাজনীতি করবেন। নির্বাচন বিরোধীদের রাজনীতি, ফরহাদ মাজারের যে দর্শন, সেই দর্শন যে ফরহাদ মাজার নিজে তার সমস্ত জীবদ্দশায় 50-60 জনের বেশি শিষ্য জোগাড় করতে পারেননি। সেই ফরহাদ মাজারের শিষ্যদের প্ররোচনায় পড়ে তার যে রাজনীতির দর্শন, নির্বাচন ঠেকানোর রাজনীতির দর্শন, গণতান্ত্রিক ব্যবস্থায় প্রত্যাবর্তন না করার যে রাজনৈতিক দর্শন, সেই রাজনৈতিক দর্শন মেনে বিএনপির সাথে বিরোধিতা করে যেই দলটি আগামীতে ক্ষমতায় যাওয়ার যোগ্য দাবিদার, তাদের সাথে সমঝোতা না করে নির্বাচন বিরোধিতার যে রাজনীতি করছে এনসিপি, সেইখানে তাদের ভবিষ্যৎ খুবই শঙ্কার। এই কারণে যেই দলটি ক্ষমতায় যাবে, যেই দলটি ক্ষমতায় যাওয়ার যোগ্য, সেই দলটি যদি জানে তার যাত্রাপথে কারা বাধা হয়ে দাঁড়িয়েছে, এখন হয়তো সময়ের প্রয়োজনে তারা কিছু বলছে না, কিন্তু যখন সময় আসবে তখন সব দিক থেকেই তো যারা বাধা সৃষ্টি করেছে তাদেরকে আইনি মারপ্যাচ কিংবা অন্যান্য জায়গায় নিবৃত করার চেষ্টা করবে। এটা যদি বিএনপি করে 1 গুণ, পতিত আওয়ামী লীগ করবে আরো 10 গুণ, কেননা তাদেরকে ক্ষমতা থেকে উচ্ছেদ করার জন্য সামনে যে কয়েকজন মানুষের নাম ছিল, সামনের সারিতে ছিল এই ছেলে মেয়েগুলোর নাম। সুতরাং ক্ষমতায় যাওয়ার রাজনীতির পথে যেই দাবিদার দল, তাদের সরাসরি বিরোধিতা করে, বরঞ্চ আওয়ামী লীগের বিরোধিতা না করে, যতটা না আওয়ামী লীগের বিরোধিতা করছে তার চেয়ে বেশি বিএনপির বিরোধিতা করছে। এই বিরোধিতা দিয়ে তারা তাদের সেফ এক্সিট, রাজনীতির সেফ এক্সিট নষ্ট করছে কিনা, তাদের যে কাঙ্ক্ষিত সংস্কার রাষ্ট্র ব্যবস্থা পরিবর্তনের জন্য, সেই সংস্কার তো তারা নিজে সরকার গঠন করে তৈরি করতে পারবে না। তাদের দরকার যারা আগামীতে সরকারে যাবে তাদের সাথে সমঝোতা, তাদের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক এবং তাদের সাথে একটা আন্ডারস্ট্যান্ডিং এ থেকে যে জিনিসগুলো তারা চায় সেটা আদায় করা, এবং এরই মধ্য দিয়ে তারা একটা সাইজেবল সিট নিয়ে সংসদে যাবে, মানুষের নজর পড়বে, গণমানুষের সাথে কথা বলবে, মানুষের জন্য কাজ করবে। 10 বছর এইভাবে রাজনীতি করার পরেই না তারা তাদের নিজস্ব রাজনীতি তুলে ধরতে পারবে। সেটি হওয়ার আগে যদি অঙ্কুরেই আগামী নির্বাচনে সকল বিরোধিতা সত্ত্বেও যদি 2টির বেশি আসন না পায়, কোথায় দাঁড়াবে এনসিপির রাজনীতির ভবিষ্যৎ? না, সেজন্য তিনি কবিতা আবৃত্তি করছেন, শুনছেন নিশ্চয়ই। সবজির দাম কম, দৃশ্য কি মনোরম, কিন্তু বাজারে সবজির দাম কম। চিন্তাই, খুন, ডাকাতি, লুটে একটা মানুষ কতটা হেল্পলেস হইলে একটা রাজনৈতিক দলের প্রধান কতটা অকর্ম সময় কাটলে এই ধরনের কাজ তিনি করতে পারেন, এবং সেটা আবার আওয়ামী লীগের নানান রকম দলীয় পেজ, নানান জায়গা থেকে প্রচারও করা যেতে পারে, সেটি একটি রিহার্সাল আমরা দেখলাম। আপাতত মনে হচ্ছে শেখ হাসিনার এই কবিতা আবৃত্তি করা ছাড়া আর কোনো গত্যন্তর নেই, কেননা বিশ্ব রাজনীতি, আঞ্চলিক রাজনীতি এবং ডক্টর ইউনূসের সাথে মোদির এই বৈঠকের পর অনেকগুলো হিসেব নিকেশ পাল্টে গিয়েছে। সেসব গল্প আমি বলবো, তবে তার আগ দিয়ে এই যে সবজির দাম কম কথাটি কিভাবে শেখ হাসিনার আবৃত্তিতে পৌঁছালো সেটি বোঝার চেষ্টা করছিলাম। এপ্রিলের 1 অথবা 2 তারিখে আমি একটি স্ট্যাটাস লিখেছিলাম নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদনের প্রেক্ষিতে, যে বাংলাদেশে ডক্টর ইউনূসের শাসন আমলে এই যে ভ্যাকুয়াম সময় চলছে, সেই ভ্যাকুয়াম সময়ে ধর্মীয় উগ্রপন্থা মাথাচাড়া দিয়ে উঠছে। তো সেইটাকে ব্যঙ্গ করে আমি লিখেছিলাম যে নিউ ইয়র্ক টাইমস তো বলছে যে বাংলাদেশ ধর্মীয় উগ্রবাদীদের এবং জিহাদ বাহিনী দখলে গেল, সরকার বলছে সবজির দাম কিন্তু কম। অর্থাৎ সরকারের এই যে বাজার নিয়ন্ত্রণের যে সফলতা কিছুটা হইলেও সেটি দিয়ে সবকিছুকে ঢেকে ফেলার যে প্রবণতা, সেটির বিরোধিতা করতে গিয়েই আমি ব্যঙ্গটা করেছিলাম। এই সবজির দাম কম ব্যঙ্গটি আমি জানি না কিভাবে ছড়াকার লুৎফুর রহমান রিটন, যিনি আমার ফেসবুক বন্ধু, টরন্টোতে বসবাস করেন, তার নজরে এসেছিল কিনা আমি জানি না। তিনি একটি কবিতা লিখেছিলেন, ছড়া লিখেছিলেন সবজির দাম কম নিয়ে। সেই লুৎফুর রহমান লিটনের ছড়াটাই শেখ হাসিনা আবৃত্তি করছেন কখন? ডক্টর ইউনূসের সাথে বৈঠকের পর, নরেন্দ্র মোদীর সাথে ডক্টর ইউনূসের সাইডলাইনে বৈঠকের পর। মানবজমিন একটি সংবাদ দিয়েছে যে ইউনূস এবং মোদী বৈঠকের পর আওয়ামী শিবিরে তীব্র হতাশা। এই হতাশার ঘটনা বর্ণনা করতে গিয়ে প্রতিবেদনে যেসব বিষয় উল্লেখ করা হয়েছে তার মধ্যে একটা বিষয়, সেটা হলো যে আর সব গোল্লায় গেলেও, দুনিয়া গোল্লায় গেলেও
এবং আওয়ামী লীগের বিপক্ষে বর্তমান সময়ে প্রচন্ডভাবে কাজ করলেও তাদের অন্তত ভরসা যে তাদের ভারতীয় আওয়ামী লীগ হিসেবে তাদের সভাপতি কল্পনা করা হয় নরেন্দ্র মোদীকে, সেই নরেন্দ্র মোদী অন্তত আর যাই হোক ডক্টর ইউনূসের সরকারকে স্বীকৃতি দেবেন না, অথবা ডক্টর ইউনূস সরকারের সাথে তার যে অসহযোগিতার সম্পর্ক সেটি তিনি চালিয়ে নেবেন। কিন্তু এই বৈঠকের মধ্য দিয়ে কার্যত ওই যে ন্যারেটিভ, ওই যে ধ্যান ধারণা সেটি ভেঙে গিয়েছে এবং এটি বলা চলে যে আওয়ামী লীগের নরেন্দ্র মোদী কেন্দ্রিক যে ভরসা, সেই ভরসা একেবারে পানিতে ডুবে মরেছে এটি বলা যায়। যদিও নানানভাবে বলার চেষ্টা করা হচ্ছে, আলোচনা করার চেষ্টা হচ্ছে যে দু একটি বৈঠকে কিছু হয় না, কূটনীতি ভিন্ন বিষয়, রাষ্ট্রের পরিস্থিতি ভিন্ন বিষয়, কিন্তু এটি তো মানতে হবে যে এই যে 7 মাস, সেই 7 মাসে ডক্টর ইউনূসের সরকারকে অস্থিতিশীল করার জন্য ভারতের যে গণমাধ্যমের যে প্রোপাগান্ডা, সেই প্রোপাগান্ডার একটা বড় অংশতে ভারতীয় যে দিল্লির আমরা যে সাউথ ব্লকের কথা বলি, সেই সাউথ ব্লক যে কিছুটা প্রভাবিত ছিল এটি অস্বীকার করার উপায় নাই। এবং তারা এই যে ভারতীয় প্রোপাগান্ডার ন্যারেটিভ কিছুটা গিলে বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতন হচ্ছে, বাংলাদেশে নানানভাবে ভারত বিরোধী কর্মকাণ্ড চলছে, এই ধরনের নানান প্রচেষ্টা তারা রাষ্ট্রীয়ভাবে বলার চেষ্টা করেছে। কিন্তু সরকারের শীর্ষ মহল থেকে আমরা ঠিক সেইভাবে বাংলাদেশ বিরোধিতার একেবারে প্রচন্ড অবস্থান আমরা দেখিনি, কিন্তু যেটা দেখেছি যে বাংলাদেশের এই যে নতুন অভ্যুত্থান, নতুন রাষ্ট্র পরিচালনার যে পরিবর্তন, সেটিকে খুব স্বাভাবিকভাবে ওয়েলকাম ভারত করেনি, বরঞ্চ না করে যুক্তরাষ্ট্র সহ নানান জায়গায় বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতনটাকে ইস্যু বানিয়ে বাংলাদেশের নতুন সরকারকে অস্থিতিশীল করা, বিশ্বব্যাপী প্রশ্নবিদ্ধ করার নানা রকম প্রচেষ্টা আমরা দেখেছি। সেসব প্রচেষ্টার মধ্যে ভারতের অবস্থানরত প্রায় 40,000 আওয়ামী লীগের নেতাকর্মী যারা পালিয়ে আছে, শেখ হাসিনা সহ, তাদের একটা বড় ভরসার জায়গা ছিল নরেন্দ্র মোদী শেষ পর্যন্ত হয়তো ইউনূস সরকারের সাথে দেখা করবে না, কর্মর্দন করবে না, সাক্ষাৎ দিবে না, এবং তাদের যেটা চাওয়া এই সরকারকে অস্থিতিশীল করার জন্য, অস্বীকৃতি দেওয়ার জন্য, অসহযোগিতা করার জন্য ভারতীয় সরকার সর্বোচ্চ প্রচেষ্টা চালাবে। সেটা মূলত এই কূটনীতি, ভারতের আওয়ামী লীগের যে কূটনীতি ভারতীয় সরকারকে নিজেদের পকেটে রাখার, সেটা ফেইল করেছে, অর্থাৎ সেটা ব্যর্থ হয়েছে। ব্যর্থ হওয়ার প্রেক্ষিতেই ইউনূসের সাথে মোদির যে সাক্ষাৎ হয়েছে, সেই সাক্ষাতের পর স্বভাবতই হতাশা যে নেমে এসেছে সেটি বোঝার জন্য আওয়ামী লীগের যারা রাজনীতির এখন গতিপথ নির্বাহ করার বাতলে দেওয়ার চেষ্টা করছে, সোশ্যাল মিডিয়ার ইনফ্লুয়েন্সারদের কেউ কেউ, যেমন অমির রহমান পিয়াল কিংবা সুশান্ত কিংবা ফেক আইডি, বট আইডি ডক্টর আইজুদ্দিন, যারা এতিম পেজটি চালিয়ে নানান রকম ঘৃণ্য উস্কে দিচ্ছেন এবং মানুষকে এমনকি সরাসরি আক্রমণ করার আহ্বান জানাচ্ছেন, শেখ হাসিনাও সেখানে মাঝে মাঝে অংশ নিয়ে তাদের যে কর্মকাণ্ড, সেসব কর্মকাণ্ডকে বৈধতা দিচ্ছেন, সেই অমির রহমান পিয়াল আওয়ামী লীগের বুদ্ধিবৃত্তিক যে গং, সেই গঙের অঘোষিত লিডার, তিনি একটি স্ট্যাটাস লিখেছেন যেখানে এটা বোঝা যায় যে না, হতাশাটা কোন পরিমাণে এসেছে। আমি একটু পড়ে শোনাই যে ভারতীয় একটি সূত্র জানালো প্রধানমন্ত্রী শেখ হাসিনার অনুরোধেই নরেন্দ্র মোদী ইউনূসের সাথে কথা বলতে রাজি হয়েছেন। বুঝেন কথাটা, যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার অনুরোধেই নাকি নরেন্দ্র মোদী কথা বলতে রাজি হয়েছেন। বাংলাদেশের পক্ষ থেকে ভারতকে অনুরোধ করলে তা প্রথমে সরাসরি নাকচ হয়ে যায়। এরপর হাসিনাই ভারতীয় কর্তৃপক্ষকে যুক্তি দেন যে বাংলাদেশের জনগণের সঙ্গে ভারতের কোনো বিরোধ নেই, ইউনূসের সঙ্গে কথা না বললে সে ভারত বিরোধিতার সুযোগ পাবে। নরেন্দ্র মোদী তারপরেও রাজি হচ্ছিলেন না, কারণ ইউনূসের সাম্প্রতিক কিছু বক্তব্যে ভারতের মধ্যেই বাংলাদেশ ও ইউনূস বিরোধী সেন্টিমেন্ট বৃদ্ধি পেয়েছে। ভারতীয়রাও পছন্দ করছিলেন না নরেন্দ্র মোদী ইউনূসের সঙ্গে কথা বলুক। কিন্তু শেখ হাসিনা নরেন্দ্র মোদীকে বুঝান, অর্থাৎ দিল্লিকে বুঝান, যে যদি মোদী বৈঠকে রাজি না হতো তাহলে ইউনূস কি বুঝাতো জনগণকে, যে নরেন্দ্র মোদী সাক্ষাৎ না করলে বাংলাদেশকে চীন ও পাকিস্তানের ব্লকে নেওয়ার কাজটি ইউনূসের সহজ হবে। সে বুঝাতে পারবে ভারত বাংলাদেশকে বন্ধু মনে করে না বলেই বৈঠকে রাজি হয়নি। কিন্তু সেই সুযোগ দেওয়া যাবে না। ইউনূস আজ আছে, কাল নাই, কিন্তু স্বাধীনতার বন্ধু হিসেবে বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্ক নষ্ট হওয়া ভবিষ্যতের জন্য ক্ষতি। অবশেষে নরেন্দ্র মোদীর পক্ষ থেকে লবিতে কয়েক মিনিটের জন্য আলোচনায় রাজি করানো হয়। খেয়াল করবেন, লিখেছেন
ভারতীয় একটি সূত্র, এখন কোন সূত্র জানিয়েছে, কিভাবে জানিয়েছে এগুলো নেই, কিন্তু এই লেখার মধ্য দিয়ে তারা আত্মপক্ষ সমর্থন করতে চাইছে পুরো আওয়ামী গোষ্ঠী, যে না এটি আওয়ামী লীগের অনুরোধেই হয়েছে। কেন হয়েছে? যে বাংলাদেশের সাথে ভারতের যে সম্পর্ক সেটা জনগণ টু জনগণ, ইউনূস আজ আছে কাল নেই, কিন্তু ইউনূসকে বিরোধিতা করতে যেয়ে যদি এই বৈঠকটি না হয় তাহলে ইউনূস চীন এবং পাকিস্তান ব্লকে ঢুকে যাবে, এই বলে মানুষকে, যে আমরা তো চেয়েছিলাম ভারতের সাথে কথা বলতে, ভারত রাজি হয়নি, সে কারণে আওয়ামী লীগ রাজি করিয়েছে শেখ হাসিনাকে, শেখ হাসিনার লোকজন নরেন্দ্র মোদীকে রাজি করিয়েছে ডক্টর ইউনূসের সাথে বৈঠকের বসানোর জন্য। তো এখন এটি একটি প্রোপাগান্ডা, প্রচারণা। এই প্রচারণার অর্থই হচ্ছে যেটি ঘটে গিয়েছে, যে বৈঠকটি হয়েছে ভারত এবং বাংলাদেশের মধ্যে, সেটি হওয়ার প্রেক্ষিতে তাদের যে এতদিনের আশা আকাঙ্ক্ষা, তাদের যে এতদিনের অবস্থান যে মোদী কখনো বাংলাদেশকে মেনে নেবে না, ইউনূস সরকারকে মেনে নেবে না, সেটাতে তারা মূলত ফেল করেছে, পরাজিত হয়েছে। সেই পরাজিতটাকে এখন কি দিয়ে সান্ত্বনা দেওয়া যায়, সেই সান্ত্বনার বাণী হিসেবে তারা বোঝানোর চেষ্টা করছে এটি শেখ হাসিনার অনুরোধেই হয়েছে, আওয়ামী লীগের অনুরোধেই হয়েছে। যাই হোক, এটি তাদের হতাশা যে আছে সেটি প্রমাণ করার জন্য দুটি বিষয় উল্লেখ করলাম। এখন এই হতাশার কারণ কি এবং এই হতাশাটা রিয়েল কিনা, কবিতা আবৃত্তি করাই কেন আমি বলেছি শেখ হাসিনার ভবিষ্যৎ, সেটি বোঝার জন্য আপনাকে খুব বেশি বড় রাষ্ট্রবিজ্ঞানী হতে হবে না। আমি বারবার যে জিনিসটা বলার চেষ্টা করেছি সেটি হলো, বেগম খালেদা জিয়ার প্রতি এত অনাচার অবিচার হয়েছে, বিএনপি নামক দলটিকে একেবারে নিশ্চিহ্ন করা সব রকম আয়োজন সম্পন্ন হয়েছিল, প্রায় 1.5 লক্ষাধিক মামলা দেওয়া হয়েছিল বিএনপির প্রায় 1.5 লক্ষ নেতাকর্মীর নামে, এক একজনের নামে 300-400 পর্যন্ত মামলা ছিল, এমন যে হা করে কথা বলতে পারতো না। বেগম জিয়াকে 2 কোটি টাকা আত্মসাতের মামলায় 2 বছর এমনভাবে কারাগারে রাখা হয়েছিল এবং পয়জনিং করা হয়েছিল যেন তিনি আর জীবিত না থাকতে পারেন। তবুও বেগম জিয়া শুরু থেকেই বাংলাদেশের মাটি ছেড়ে যাননি, এটি একটি শিকড়, মহিরুহ। সেই মহিরুহকে দেখেই বাংলাদেশের জাতীয়তাবাদী রাজনীতি শুধু নয়, জামাত এবং অন্যান্য যারা গণতন্ত্রের জন্য এতদিন যাবৎ লড়াই করছিল, তারা ভরসায় টিকে ছিল যে আমাদের মহিরুহ আছে আমাদের মাটিতে। সেই মহিরুহ টিকে থাকার কারণে মাঠ পর্যায়ে মানুষের যে জনবলের যে আগ্রহ এবং তাদের যে দুর্বার বিদ্রোহের যে রক্ত, সেটি সঞ্চালিত ছিল বছরের পর বছর ধরে, 1.5 যুগের বেশি সময় ধরে। সে কারণেই বিএনপি আজকে অপ্রাসঙ্গিক হয়ে যায়নি, বরঞ্চ আলোচনা হচ্ছে নির্বাচন হলে তারা ক্ষমতায় আসবে। কিন্তু যেই দল তার সভানেত্রী, পুরো রাষ্ট্র ব্যবস্থা, সরকার ব্যবস্থা, পুরো সাধারণ সম্পাদক, যুগ্ম সাধারণ সম্পাদক, 300 জন এমপি সহ পালিয়ে যায় একটি দেশ থেকে, সেই পালিয়ে যাওয়ার পর তাদের বাংলাদেশের রাজনীতিতে ফেরার আর কোনো রাস্তা থাকে না। এটি একদম নাবালক আওয়ামী লীগের একজন কর্মীও বিশ্বাস করবেন না যে শেখ হাসিনার আবার ফেরার রাস্তা আছে। সেই ফেরার রাস্তার সম্ভাবনাটা তারা টিকিয়ে রেখেছে একমাত্র ভারতের সহযোগিতার মাধ্যমে। তারা মনে করে যে মোদী ইউনূস সরকারকে আক্রমণ করবে, অথবা সামনে বিএনপি যদি ক্ষমতা আসে তাদেরকে আক্রমণ করবে, এবং যেভাবেই হোক শেখ হাসিনাকে বাংলাদেশের রাজনীতিতে পুনর্বাসন করবে না। শেখ হাসিনা বাংলাদেশের রাজনীতিতে আর পুনর্বাসিত হবে না তার জীবদ্দশায়, এটি নিঃসন্দেহে বলে নেওয়া যায়। আমি বলছি না আওয়ামী লীগ, আমি বলছি শেখ হাসিনা এবং তার পরিবার। হয়তো আওয়ামী লীগের একটা অংশ বাংলাদেশের রাজনীতি করবে, তারা নির্বাচন করবে, নাও করতে পারে, হয়তো এবার নির্বাচন না হলে পরে নির্বাচনে তারা অংশ নিয়ে তারা জাতীয় পার্টির মতো একটি আঞ্চলিক দল, গোপালগঞ্জ কেন্দ্রিক তারা থাকতে পারে, সংসদে 20-30টা আসনও তাদের থাকতে পারে, কিন্তু সেটা শেখ হাসিনার আওয়ামী লীগ নয়, সজীব ওয়াজেদ জয়ের আওয়ামী লীগ নয়। শেখ হাসিনা তো বাংলাদেশের মাটি থেকে পালিয়েছে, আর বাংলাদেশের মাটির সাথে কোনো সম্পর্ক নেই সজীব ওয়াজেদ জয়ের। সুতরাং এই সজীব ওয়াজেদ জয় এবং শেখ হাসিনা লিডারশিপের রাজনীতির কোনো ভবিষ্যৎ বাংলাদেশে নেই। আওয়ামী লীগের থাকতে পারে, কিন্তু সেই আওয়ামী লীগকে সম্পর্ক ছিন্ন করতে হবে সকল রকম এই শেখ পরিবারের সাথে, আওয়ামী লীগের সাথে। সুতরাং শেখ হাসিনার সাথে এবং এই যারা মাফিয়া শাসন ব্যবস্থা পরিচালনা করেছে তাদের সাথে অনেকটা রিফাইন্ড আওয়ামী লীগ বলতে পারেন। তো
তো সেই আওয়ামী লীগের আবার সুসম্পর্ক থাকবে না হাসিনাদের সাথে। সুতরাং হাসিনার আর বাংলাদেশের মাটিতে প্রত্যাবর্তনের সুযোগ নেই, পলিটিক্যাল রিভাইভের সুযোগ নেই। এটি একেবারে মাঠের যারা বালক তারাও বুঝতে পারেন যে কোন যুক্তিতে হাসিনা আর বাংলাদেশে ফিরবে না। কোন উপায় নেই যে বাংলাদেশের মাটিতে শেখ হাসিনা এসে আবার রাজনীতি করবেন। ধরুন ইউনূস সরকার চলে গেল, বিএনপি যদি ক্ষমতায় আসে, বিএনপি কোনোদিন এই স্পেসটুকু দিবে না আওয়ামী লীগকে। তারা ব্যক্তিগত প্রতিহিংসার রাজনীতির তরফ থেকে না, বাংলাদেশের মানুষ বিএনপিকে এই চাপে রাখবে যে আওয়ামী লীগকে যেন কোনোভাবে, বিশেষত শেখ হাসিনাকে যেন পুনর্বাসিত না করা হয়। তবে এটি গণতান্ত্রিক দেশে রাজনৈতিক মতাদর্শ থাকবে, আওয়ামী লীগ থাকবে। এই নির্বাচনে তারা অংশগ্রহণ না করলেও হয়তো আগামী নির্বাচনে করবে, কিন্তু আঞ্চলিক দল হিসেবে 3 কিংবা 4 কিংবা 5 নম্বর দল হিসেবে তারা ঠিকই থাকবে, যেটা আমার মনে হয় বাংলাদেশের রাজনীতির জন্য অতটা হুমকি নয়। তো সেরকম একটা ভবিষ্যৎ কল্পনা করে আওয়ামী শিবিরে প্রচন্ড যে হতাশা ডক্টর ইউনূসের সাথে মোদির বৈঠকের পর, সেটি বলাই বাহুল্য। এবং এর মধ্য দিয়ে দুই দেশ যে যুদ্ধপূর্ণ সম্পর্ক না থেকে রিয়েলিটি মেনে নেওয়া, শেখ হাসিনা যে আর ক্ষমতায় নেই, শেখ হাসিনা যে বাংলাদেশে ব্যাক করবে না, আওয়ামী লীগের রাজনীতির হাল ধরবে না, এটি নিশ্চয়ই ভারত বুঝেছে, নরেন্দ্র মোদী বুঝেছে। এবং বোঝার প্রেক্ষিতেই কিভাবে দুটি দেশের সম্পর্ক এগিয়ে নিয়ে যাওয়া যায় যুদ্ধ ছাড়া, যুদ্ধমুখী মনোভাব ছাড়া, সেটি নিশ্চয়ই ভারত এখনো চেষ্টা করছে। আর বাংলাদেশের তরফ থেকে তো এই চেষ্টা ছিলই। আমরা বারবার এই প্রেশারটাই দিয়েছি যে প্রতিবেশী বদলানো যাবে না, সুতরাং তাদের সাথে যুদ্ধ করা যাবে না, কিন্তু ন্যূনতম এগিয়ে যাওয়ার সম্পর্ক, আওয়ামী লীগকে যেন তারা একমাত্র সহায় সম্বল না মনে করে তাদের স্বার্থ রক্ষার জন্য, সেই সব বার্তাগুলো স্পষ্ট করা, যেন যুদ্ধদেহী মনোভাব ছাড়াও প্রতিবেশী দেশ হিসেবে চোখে চোখ রেখে কথা বলে এগিয়ে যাওয়া যায়। তো সেরকম একটা